নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, চিত্রজগতের স্বনামধন্য প্রতিষ্ঠান উপলব্ধি আয়োজিত থার্ড ভিজুয়াল আর্ট এক্সিবিশন অরোরা ICCR এর নন্দলাল বোস গ্যালারিতে 28শে জুন থেকে 30শে জুন পর্যন্ত শুরু হয়েছে উপলব্ধি আয়োজিত 3 দিনের আর্ট এক্সিবিশন, যেখানে স্থান পেয়েছে পেন্টিং, ফটোগ্রাফি, স্কাল্পচার এবং হ্যান্ডক্রাফটস। 3 দিনের এই আর্ট এক্সিবিশনের উদ্বোধন করলেন 28শে জুন সন্ধ্যায় প্রখ্যাত চিত্রশিল্পী তথা অধ্যাপক বিরাজ কুমার পাল। সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী কৌশিক পাল, আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সাংবাদিক কৌশিক দাস, চিত্রশিল্পী সৌমেন কুণ্ডু, বিশিষ্ট অভিনেত্রী জি বাংলা খ্যাত তিতলি নস্কর এবং অবশ্যই উপলব্ধির কর্ণধার কৌশিক মজুমদার। ফিতে কাটার পর সকলে মিলে উদ্বোধনী পুষ্পপাত্রে পুষ্প অর্পণ করার পর এই আর্ট এক্সিবিশনের শুভ সূচনা হয়ে গেল। উপলব্ধি আয়োজিত থার্ড ভিজুয়াল আর্ট এক্সিবিশনে এবার শতাধিক শিল্পীর ছবি স্থান পেয়েছে। শিল্পীদের উদ্বুদ্ধ করতে এবং উৎসাহ দিতে এদিন আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে সার্টিফিকেট, মেডেল ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হলো। চলুন এখন আমরা প্রথমে চলে যাই আর্ট এক্সিবিশনে স্থান পাওয়া চিত্রশিল্পীদের হাতের কারুকার্য দেখতে। তারপর শুনব আয়োজক সহ অন্যান্য উপস্থিত অতিথিদের কথা। প্রথমেই আমরা শুনে নেব আয়োজক সংস্থা উপলব্ধির কর্ণধার কিংসুক মজুমদার 3 দিনের এই আর্ট এক্সিবিশন নিয়ে কি বললেন সেই কথা। 124 জন শিল্পীর 174খানা আর্টওয়ার্ক ডিসপ্লে হয়েছে। আমাদের এখানে 4 ধরনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে পেন্টিং, একটা হচ্ছে ফটোগ্রাফি, একটা হচ্ছে স্কাল্পচার, একটা হচ্ছে হ্যান্ডিক্রাফটস। আর এখানে জাজ হিসেবে কি আসছেন? জাজ হিসেবে আছে আমাদের গেস্ট আছেন। আজকে গেস্ট হিসেবে আসছেন যে প্রখ্যাত শিল্পী বিরাজ কুমার পাল স্যার আছেন, প্রখ্যাত শিল্পী কৌশিক পাল স্যার, আর আছেন প্রখ্যাত ফটোগ্রাফার সৌমেন কুণ্ডু স্যার, আর একটা আছেন আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সাংবাদিক তিনি হচ্ছেন কৌশিক দাস স্যার। বিভিন্ন দিন বিভিন্ন জন আসবেন। আজকে এই যে 4 দিন আজকে আসছেন। আর ইনাগুরেশন কে করছেন আজকে? এই যে 4 দিন করবেন বিরাজ স্যার, কৌশিক স্যার, কৌশিক দাস স্যার এবং সৌমেন কুণ্ডু। এখান থেকে যদি কেউ ছবি কিনতে চায় তারা কি ছবি কিনতে পারে? অবশ্যই পারবে। সেখানে কি ছবির দাম নির্দিষ্ট করা রয়েছে না সেখানে অকশন হবে? দাম নির্দিষ্ট করছে শিল্পীরা, সেই শিল্পীরাই। কোনো অকশনের ব্যাপার নেই? না, অকশনের ব্যাপার নেই। যে দাম মানে নেগোশিয়েবল, অবশ্যই সেটা শিল্পীর সাথে। আর কি কি বিষয় থাকছে এই দিন? আর এখানে আমরা প্রথমত আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে নতুন প্রতিভাকে মানে মোটিভেট করা, তাদের পাদপ্রতিভা আলাদা নিয়ে আসা। এখানে সেটাই হয়েছে, মানে অনেক মানে প্রখ্যাত শিল্পীর সাথে সাথে অনেক নতুন শিল্পীরও আর্টওয়ার্ক এখানে ডিসপ্লে হয়েছে। আর এই যে এদের যে শিল্পকলা আজ প্রদর্শনী এখানে 3 দিন ধরে চলবে, তার সঙ্গে তুমি লাইভ ডেমনস্ট্রেশন বা লাইভ কোনো? আগামীকাল আছে, আগামীকাল শিল্পী যুগল সরকার স্যার কালকে একটা লাইভ ডেমো দেবে কালকে বিকালবেলা। আর কি কি বিষয় আছে? আর হচ্ছে কালকে একটা কালচার প্রোগ্রামও আছে, আর পরশু দিন আছে বসে আঁকো প্রতিযোগিতা এবং একটা কুইজ কন্টেস্ট। সেখানে বসে আঁকো প্রতিযোগিতায় কতজন অংশ? 40 জন শিল্পী আছে। 40 জন শিল্পী আছে। এবং সেখানে সময় কি নির্দিষ্ট করা আছে? 2 ঘন্টা সময়। বয়স নির্দিষ্ট আছে? বয়স হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি আছে, 3টে ক্যাটাগরি আছে। একটা কিডস সেকশন, জুনিয়র সেকশন আর সিনিয়র সেকশন। প্রথম সেকশনে কি জুনিয়র সেকশনে? না, এই যে সবকটা এই সেকশনে আঁকা হচ্ছে নিজে খুশি মতো। নিজে খুশি মতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মেমেন্টো এখানে রয়েছে। এই মেমেন্টোগুলো কী জন্য আপনারা দেখেছেন? আসলে এখানে এই প্রদর্শনশালায় যারা পার্টিসিপেট করছে সেই শিল্পীরা, সব শিল্পীকে উদ্বুদ্ধ করার জন্য আমরা তাদের সার্টিফিকেট এবং একটা করে মেমেন্টো দিচ্ছি। উদ্বোধন করার পর এদিন বিশিষ্ট চিত্রশিল্পী তথা অধ্যাপক বিরাজ কুমার পাল কি বললেন তাই শুনবো এখন। তোমাদেরও করতে হবে, মানুষ ছোট থেকে বড় হয় সেই জায়গাটাও তোমাদের পৌঁছতে হবে। ছবি তোমাদের আঁকতে হবে। আজকে তোমাদের অনেক কিছু জিনিস জানার আছে। বুয়াস কাকে বলে তোমরা এখন শিখেছো, আমরা জানতাম না এই বয়সে। টেন্টার কাকে বলে এখন তোমরা জানো, অনেকেই জানে না। আজকে অ্যাক্রিলিক এসছে ভারতবর্ষের বুকে 8-এর দশকে, অর্থাৎ 85-86 এরকম সময়। অর্থাৎ আমরা কিন্তু যখন ছাত্র ছিলাম অ্যাক্রিলিক কালারটা আমরা করিনি, বরং এখন কিন্তু অ্যাক্রিলিকটা করি। আজকে তোমরা সেগুলো করছো। এখানে হয়তো দেখা যাবে
অ্যাক্রিলিকে 50% ছবি বেশি আছে হয়তো, কিন্তু তোমরা এটা করছো। এই অ্যাক্রিলিকটা কিন্তু বিদেশে আমার দিয়ে যাচ্ছে, তার কারণ বলছে অ্যাক্রিলিক এটা লংজিভিটিটা নেই। কেন নেই? অয়েলটার যে পিগমেন্ট বা যে টেম্পারমেন্ট বা যেটা তার যে লংজিভিটিটা আছে সেটা নেই। কারণ অয়েলের যে লংজিভিটি আছে সেটা পরীক্ষিত সত্য, 500 বছর 700 বছর আছে এখনো। এখন আমরা শুনব বিশিষ্ট চিত্রশিল্পী কৌশিক পালের কথা। শিল্প আছে কোথায়, তার বাসভূমি কোথায়, কিভাবে শিল্প রচিত হয়, শিল্পের আকর ভূমিতে কি আদৌ শিল্প আছে, প্রয়োজনীয়তা কি, শিল্প কিভাবে আমাদের মধ্যে ছড়িয়ে আছে, আমাদের মনকে আমাদের জীবনকে শিল্প তরিয়ে তরিয়ে নিয়ে যায়। আমরা কি শুধুই দুটো ছবি এঁকে দেয়ালে টানিয়ে এরকম একটা আয়োজন করে এর মধ্যে সীমাবদ্ধ থাকবো? তাহলে শিল্পের বাসভূমিটা কোথায়? যে জীবন থেকে আমাদের শিল্প উঠে আসে, সেই জীবনের যে কেন্দ্রবিন্দু যেখানে আমরা রয়েছি, সেই কেন্দ্রে কি আদৌ শিল্প আছে? সেই কেন্দ্র কি শান্ত আছে? আমরা এক একটা ডিভাইস, প্রকৃতির ডিভাইস, সেই ডিভাইসগুলোর ভিতরে যদি শান্ত স্থিতি না থাকে, তাহলে কি সেখান থেকে তেমন একটি সৃষ্টি সম্ভব যে সৃষ্টি আমরা চাইছি? কালকে অতিক্রম করবে, জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করবে। আমরা ওই প্রান্তে গিয়ে বলবো পেয়েছি, আর চাই না কিছু। সেখানে শিল্পের কাজটা করতে হবে। কটা ছবি আঁকলাম, কটা ভাস্কর্য করলাম, কটা ক্রাফট করলাম, কটা কি করলাম, এই পরিসংখ্যান নাই বা থাকলো। আমি একজনের উদাহরণ দিই, কবি ইকবাল। সারা জীবনে তিনি একটি রচনা করেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা, কে জানে না, গোটা বিশ্ব তাকে চিনে গেছে। সুতরাং কিছু করতে গেলে এমন কিছু করতে হবে যা ওইটার পারে চলে যাওয়া যায়। আর কৌশিক পালের পর আমরা শুনবো এদিন উপস্থিত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কৌশিক দাসের কথা। নমস্কার। উপলব্ধির এই সুবিশাল কর্মকাণ্ডে আমাকে থাকার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ কিংসুদের কাছে। কিন্তু তার সাথে সাথে কিংসুদের উপর আমার একটু রাগও হয়েছে, কারণ আমাকে এমন মঞ্চে এনেছে যেখানে আমি বলার যোগ্য নই। মানে আমি আঁকা সম্পর্কে কিছু বলতে পারবো না, সেটা আমার ফিল্ড নয়। তবে যেটা আমি বলতে পারি, যেটা আমি সামনে থেকে দেখেছি, সেটা যেটা কৌশিকবাবু বলছিলেন যে চাওয়া অর্থাৎ কি, মানে লক্ষ্য। আমাদের সামনে একটা লক্ষ্য রাখতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটে জিনিস দরকার। অবশ্যই দক্ষতা থাকতে হবে, কিন্তু তার সঙ্গে থাকতে হবে পরিশ্রম এবং তার সঙ্গে থাকতে হবে খিদে। মানে একজন লোক অনেক উঁচুতে চলে যাওয়ার পরেও কতটা তার খিদে আর পরিশ্রমের মাত্রা থাকলে সে এমন একটা কাজ করেছিল যেটা মানে শুনলে খুব অসম্ভব লাগে। সেই ঘটনাটা আপনাদের বলছি। আমি যেহেতু খেলার জগতের লোক, আমি খেলারই একটা উদাহরণ দিচ্ছি। 2011 সালের ঘটনা, আপনারা জানেন তখন ভারতে বিশ্বকাপ হচ্ছে। কৌশিক পালের পর আমরা শুনবো এদিন উপস্থিত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কৌশিক দাসের কথা। প্রথমেই ধন্যবাদ জানাই কৌশিক দাকে। অনেকদিন আগে আমাকে ইনভাইট করেছিলেন উনি। আমি উপলব্ধির গ্রুপটাকে আমি ফলো করি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ কৌশিক দা এই এক্সিবিশনে আমাকে ইনভাইট করার জন্য।
সবশেষে আমরা শুনব আয়োজক সহ অন্যান্য অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের কথা। আমি এখানে অর্গানাইজারদের মধ্যে আছি, আমার দাদাই আর কি মেন আর কি এখানে, তারপরে আমরা সবাই আছি। আমার কাজের মধ্যে আছে এখানে মানে অনেকের অনেক কাজ আছে, আমার কাজের মধ্যে এই আমার পাশেই আছে, এইটা আছে, আর আমার এটা পেইন্টিং আছে, আর আরও অনেকের অনেক কিছু আছে, আপনি দেখুন। আর এই 3 দিনে যে মূলত কতজন অংশগ্রহণ করছে এখানে? মোট এখানে 100 জনের উপর অংশগ্রহণ করেছে, এখানে 150টার বেশি এক্সিবিট হয়েছে, ওদের এখনো কমপ্লিট হয়নি কাজ, এখনো কাজ চলছে। এখানে একটি ক্যানভাসের ওপরে অ্যাক্রিলিক পেইন্টের ওপরে একটি জলসাঘর পেইন্ট করেছি, আমার আঁকাটি ওইদিকে রয়েছে, আর কিছু মান্ডালা করেছি, কিছু পোলো আর্ট করেছি, এই সমস্ত নিয়ে আজকে এখানে আমি এসেছি। আর এই উপলব্ধি গ্রুপের আমি একজন সদস্য হয়ে ভীষণ আপ্লুত যে এত সুন্দর একটা এক্সিবিশন এখানে আমাদের হয়, এত সুন্দর অনুষ্ঠান হয়, আমাদের আরও অনেকে আছেন যারা এই পুরো ব্যাপারটা অর্গানাইজ করেন, ভীষণ ভালো লাগছে। আপনার ছবিটা নিশ্চয়ই আমরা দেখবো এবং দর্শকদেরও সেটা দেখাবো, চলুন একটু দেখে নিই, চলুন। হ্যাঁ, আপনি এই ছবির মাধ্যমে কি বোঝাতে চাইছেন? আমি এখানে বোঝাতে চাইছি একটা আমাদের যে জমিদার বংশের পুরনো যে একটা পুরনো যে কালচারটা ছিল আমাদের জমিদার বংশের, যে জলসাঘরে যে নারীদের বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজানো থেকে শুরু করে বিভিন্ন রকমের নাচ গান, একটা সুন্দর ঘরানার বিষয় তৈরি করা, সেইটাই আমি তুলে ধরতে এখানে চেয়েছি। আমার দুটো ছবি আছে, মূলত আমি ওয়াটার কালার বেশি করি এবং আমার এখানে আদিবাসীদের উপর একটা ছবি আছে, আদিবাসী নৃত্য, যেটা বাঁকুড়া বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে শিমুল ফুল ফোটার সময় হয়ে থাকে। এটা ওদের একটা পরব হয়, সেই পরবে আমার দেখা, সেখান থেকে আমি নিজস্ব ভাবনাতে ওটাকে এমনি করেছি। আর এখানে আমি বেনারস ঘাটের একটা ছবি এঁকেছি সন্ধেবেলা, যেখানে আমি একবার বেনারসে যাওয়ার আমার অভিজ্ঞতা হয়েছে এবং আমি সেখানে সন্ধ্যের সময় সাধারণত দেখা যায় যে বেনারসের ছবি লোকে আরতির ছবিটাই বেশি তুলে ধরে এবং নানা রকমভাবে সেগুলো দেখানোর চেষ্টা করে এবং সেখানে ধর্মীয় একটা ভাবাবেগ লক্ষ্য করা যায়। কিন্তু আমি একটু অন্য দৃষ্টিভঙ্গিতে বেনারসে সন্ধেবেলায় এবং যখন অনেকটা রাত্রির হয়ে যায় তখন সেখানকার যে পরিবেশটা কীরকম হয়, মানুষজন শূন্য হয়ে যায়, সেখানে নৌকোগুলো বেঁধে তারা যে যার নিজের আস্তানায় ফিরে যায় এবং সেই যে শান্ত নীরবতা স্থাপন করে, সেইটাকে আমি অনুভব করার ফলে আমি সেইটা নিয়ে ভেবেছি এবং সেইটার পরিপ্রেক্ষিতেই আমার এই বেনারসের ঘাটের সম্বন্ধে আমি ছবিটা এঁকে। স্কাল্পচারটা দেখতে পাচ্ছি সেটা আপনার হাতে তৈরি, এই স্কাল্পচার এবং তার সঙ্গে ছবি নিয়েও আপনি অংশগ্রহণ করেছেন, কি বলবেন স্কাল্পচার সম্পর্কে? স্কাল্পচার সম্বন্ধে এটা একটা ফুলদানি আমি করেছি এবং এটার বেস ম্যাটেরিয়াল হচ্ছে কার্ডবোর্ড এবং এর ওপরে রয়েছে পুট্টি এবং পুরো পুট্টিরই কাজ, এটা পুট্টির সাথে কিছু মিশে স্কাল্পচারটা হচ্ছে। আর তার সঙ্গে আমার ওয়াটার কালারের কাজও রয়েছে। আর যেহেতু উপলব্ধির সঙ্গে আমরা প্রথমত জড়িত, আমরা সবসময় চেষ্টা করি নতুন ধরনের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন শিল্পীদের মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই ফুলদানির দাম কি রেখেছেন আপনি? 5,000। 5,000। হ্যাঁ, আপনি এই ছবিটার মারফতে কি বোঝাতে চেয়েছেন? এটা গোধূলি বেলা, আমার ছবি টাইটেলও গোধূলি, একদম বিকেলের একটা সময় এবং মানুষের জীবনের সময় যখন সে কিছুটা হতাশ এবং তার সাথে তার পাশে এত জীবন ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যেও সে মাথা নিচু, এই পুরো বিষয়টাই এই ছবির মধ্যে আমি ফুটিয়ে তুলতে চেয়েছি। ছবিটার দাম কি রেখেছেন? 9,000। 9,000 টাকা। আর আপনার নাম? সুনিপা হালদার। চিত্রকর হিসেবে আপনি আজকে এখানে আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করেছেন, আপনার ছবিও আমরা দেখতে পাচ্ছি যেখানে মা তার শিশুকে স্তন্যপান করাচ্ছে, এই ছবির মধ্যে দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন? বর্তমান যুগে যা চলেছে, এখন মা তার সন্তানকে তো ফিডিং করাতেই চায় না, তাতে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বক্ষ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মার যে দুধটা, সেটা হচ্ছে সে এই যে বছর খায়, 2 বছর 3 বছর 1 বছর, সেটা তার সারা জীবনের জন্য কাজে লাগে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে সব কিছু নির্ভর করে মার ওই দুধের ওপর। এখন আমরা আর্টিফিশিয়াল বা ক্রিয়েটিভ যে দুধগুলো বেরোচ্ছে, সেগুলো খেয়ে তার তো কিছু গুণাগুণই পাওয়া যাচ্ছে না, উল্টো নতুন কিছু রোগের সঞ্চয় হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে মাতৃদুগ্ধ হচ্ছে অমৃত সমান, সেটা যেন সবাই
পায়। সেটা কি আপনার ছবির মধ্যে দিয়ে আপনি তুলে ধরেছেন? সেটা আমার ছবির মধ্যে তুলে। আপনার নাম? পরিতোষ সিনহা। আর সুব্রতবাবু, এই ছবির আপনি দাম কি রেখেছেন যদি এখান থেকে কেউ কিনতে চাই? দেখুন, কলকাতায় আমি আজকে না অনেকগুলো এক্সিবিশন করা হয়েছে, আমার যা অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, কলকাতায় ছবি বিক্রি হয় না। কলকাতার লোক স্পা করতে পারে, 10,000 20,000 টাকা দিয়ে স্পা করতে পারে, বা একটা বারে গিয়ে কিছু টাকা মদ খেয়ে নেচে নেচে নষ্ট করতে পারে। একটা ছবি তুলে বা একটা ছবি কিনে নিয়ে যে বাড়িতে সৌন্দর্য বর্ধন করবে বা তার রুচির একটা পরিচয় দেবে, সেটা আমাদের কলকাতার মধ্যে দেখছি না। তো সেই ক্ষেত্রে আমি ছবির দাম রাখতেই চাইনি, তাই তো রেখেই বা কি না রেখেই বা। আর যদি বিক্রি হয় তাহলে কী দামে আপনি বিক্রি করবেন এটা? দেখুন, আমরা যেভাবে যেই জায়গাটা লিড করছি, আমাদের যদি এরকম একটা ছবি 3,000 টাকা করেও বিক্রি হয়, তাহলে আমাদের যে যারা শিল্পী আছে তারা আরেকটা ছবি আঁকতে পারবে। এই ছবিটা বিক্রি হলে আরেকটা ছবি আঁকার জন্য, তার ক্যানভাস কেনার জন্য, রং কেনার জন্য পয়সা হবে। তাই যে ন্যূনতম দাম আমি 3,000 টাকা। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।